কূটনীতিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পেয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই পদক তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান, তার সময় শুধু গেল 5 বছরেই 22 লাখের বেশি বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মসংস্থান হয়েছে। বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ এবং বাণিজ্য সামনে আরও বাড়বে উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মাঝে জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ আলোচনা চলছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনীতিতে ভালো কাজকে স্বীকৃতি জানাতে এই পুরস্কার দিচ্ছে সরকার। Over 3 million Bangladeshi expatriates are now working in Saudi Arabia, playing a vital role in the kingdom's economy while contributing to Bangladesh's development through remittances. This interdependence reflects the strong and growing connection between our two nations. Saudi Arabia's forward-looking investment in Bangladesh. কুমিল্লায় গোমতী নদীর দুই পাশে চর দখল করে একের পর এক গড়ে উঠছে অবৈধ স্থাপনা। পাশাপাশি দুপাশের মাটি কাটায় এবং মাটি সরানোয় নাব্যতা হারাচ্ছে নদীটি। স্থানীয়রা মনে করে, নাব্যতা হারানোয় গেল বছরের 20 অগাস্ট গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার মানুষ। অবৈধ স্থাপনা নির্মাণ এবং মাটি কাটা বন্ধ না হলে আসছে বছরও বন্যার আশঙ্কা করছেন নদীর দুতীরের বাসিন্দারা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। গোমতী নদীর দুই পাড়ের বেড়িবাঁধ ও চরের মধ্যে গড়ে উঠেছে ঘরবাড়ি, রেস্টুরেন্ট, কফি শপ সহ অসংখ্য স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা। চর দখল ও মাটি কাটার ক্ষতবিক্ষত চিহ্নের এমন দৃশ্য দেখা যায় কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ের বেড়িবাঁধ জুড়ে। অধিকাংশ স্থাপনাই নির্মাণ করা হয়েছে রাজনৈতিক দল ও প্রভাবশালীদের প্রশ্রয়ে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি উপজেলার কলাতিয়া পর্যন্ত 90 কিলোমিটার দীর্ঘ এই নদী। নদীর দুই পাশের চর দখল করে গড়ে ওঠা এসব অসংখ্য অবৈধ স্থাপনা এবং মাটি খেকোদের কারণে হুমকির মুখে গোমতী ও চরের কৃষি ব্যবস্থা। স্থানীয়রা বলছেন, এসব নিয়ন্ত্রণে প্রশাসনেরও গাফিলতি রয়েছে। আমরা কোনো ফসলাদি করতে পারি না, জমির কাছে আসতে পারি না, বিভিন্ন হুমকি তুমকি দিয়ে তারা আমরা অনাচার অত্যাচার করে। এবার যে বন্যা হয়েছে, এই বন্যায় এই নদীর দুই পারে যথেষ্ট আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। গোমতী নদীর যে অবৈধ স্থাপনা আছে এটা আগে প্রথমে উচ্ছেদ করতে হবে। 2 নম্বর হলো আমাদের যে গোমতী সর কাটে, সরটা কিন্তু কাটলে কিছু লোকের উপকার হইলেও কিন্তু আমাদের টোটালি গোমতী নদীর সাথে যারা জড়িত সবাই এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ স্থাপনার তালিকা হয়েছে, দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। 242টি অবৈধ স্থাপনার লিস্ট করা হয়েছে। লিস্ট করে আমরা বোর্ডে প্রেরণ করেছি। পরবর্তী সিদ্ধান্ত আসার পর কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের প্রশাসন সহ আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। নদী থেকে বালু উত্তোলন ও অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করা হবে এবং একই সাথে আমাদের যে মাটি অবৈধভাবে যে মাটি কাটা সেটার বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে। গোমতী নদী রক্ষায় প্রশাসনের ভূমিকা জোরদার করার তাগাদা দেন কুমিল্লার নদীপাড়ের বাসিন্দারা। এনটিভি নিউজ ডেস্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজও হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। সেন্ট কিটসে নিগার সুলতানারা হেরেছেন 8 উইকেটে। আগে ব্যাট করে 3 উইকেটে 144 রান করে বাংলাদেশ। 20 ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের ইনিংসে 40 বলে সর্বোচ্চ 53 রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক নিগার। রান তাড়ায় নেমে দিয়ান্দ্রা ডটিনের রেকর্ড 50-তে রানটা 19 বল হাতে রেখেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র 22 বলেই 7 ছক্কায় 51 রান করে দলকে 17তম ওভারেই জয় এনে দেন ডটেন। মেয়েদের টি-20তে বাংলাদেশের বিপক্ষে এটি দ্রুততম 50। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় শনিবার ভোরে। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে প্রায় 14 ঘন্টা ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে রেলপথ উপদেষ্টা বলেছেন, যাত্রীদের জিম্মি করে এই ধরনের কর্মসূচি পালন দুঃখজনক। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চিরচেনা ব্যস্ততা। প্ল্যাটফর্ম জুড়ে অলস দাঁড়িয়ে আছে ট্রেনগুলো।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অবসরের পর এককালীন অর্থ সুবিধা দেওয়ার দাবিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ার পরের চিত্র এটি। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত 12টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এইবার দিয়ে অন্ততপক্ষে 4বার আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি, 3বারই আমাদেরকে এই রকম আশ্বাসের বিশ্বাসে তারা আমাদেরকে কর্মবিরতি থেকে সরে আসছে, কিন্তু আমাদের আসলে প্রকৃত সমস্যার সমাধান হয়নি। আমাদের এই অধিকারটা তখন পর্যন্ত সুরক্ষা না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা লিখিতভাবে কোনো পরিবর্তন অর্থ মন্ত্রণালয় থেকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকে। ট্রেনের বন্ধ দরজার বাইরে অপেক্ষমান যাত্রীরা জানালেন ক্ষোভের কথা। ভোর 4:30টার দিকে এখানে পৌঁছাইছি, পৌঁছানোর পরে শুনছি এরা স্ট্রাইক করেছে, ট্রেন চলছে না। রাত 12টার পরে আর কোনো ট্রেন কোনো স্টেশন থেকে নাকি ছাড়ে নাই, কালকে যেগুলো ছাড়ছে। তো এখন এই যে ট্রেনের টিকিট ঘুরাই দিতেও পারতেছি না, আবার চলেও যেতে পারতেছি না। রাত্রে যদি আমি খবরটা পাইতাম তাহলে তার আমি এখন আর কমলাপুর আসতাম না। এরা কর্মবিরতি দিছে ঠিক আছে, কিন্তু যেই ট্রেনের যে ওয়েবসাইটগুলো কেন আমাদের কাছ থেকে টাকা নিল এবং টিকিট কাটলাম, এই টিকিট যদি না কাটতাম আমার মেন্টালিটি থাকলো যে আমি বাসে চলে যাবো। এখন আমি বাসেও যাইতে পারতাছি না, ট্রেনেও যাইতে পারতাছি না। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর রেলওয়ে স্টেশনে আসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, স্টাফদের দাবির বিষয়ে আলোচনার দরজা খোলা রয়েছে। যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এদিকে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা হিসেবে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে রেলপথ মন্ত্রণালয়। জানা ছিল না যে ট্রেনে হরতাল, টিকিট করার পরও আমি সিরাজগঞ্জ যাবো, সিরাজগঞ্জ যেতে পারতেছি না, অনেক ভোগান্তি। তাহলে আমার জন্য বাসের জার্নিটা অনেক কষ্ট, তারপরেও যেতে হচ্ছে। ট্রেনের জার্নি তো ট্রেনের জার্নি, বাসের জার্নি তো অতটা অ্যাকসেপ্টেবল না, হ্যাঁ, সবার জন্য সহনীয় না আসলে। সেই জন্য এখন যাচ্ছি, কোনো উপায় নাই, আমাদের এখন যেতে হবে। ব্যবস্থা করছে যে ট্রেন নাই, ওরা গাড়ি দিয়ে দিছে, বিআরটিসি বাস দিয়ে দিছে, তবু একটা ভালো হয়েছে যে আজ আমরা যাইতে পারতেছি। অন্যদিকে যাত্রীদের ভোগান্তির একই চিত্র দেখা গেছে সারা দেশের রেলওয়ে স্টেশনগুলোতে। রংপুরে এসে শুনি ট্রেন বন্ধ, স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, উনিও বলতে পারতেছে না যে ট্রেন কখন আসবে। ভোগান্তিতে পড়ছি না, আসছি বাসা থেকে সেজে গুজে আসছি, একটা জায়গায় যাব কাজের জন্য, এটাতে তো অবশ্যই ভোগান্তি আমাদের জন্য। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রা বাতিল হলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইম সহ কিছু বিষয়ে আগেই বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান, যৌক্তিক বিষয় মানার পরও নতুন করে আপাতত আর বরাদ্দ দেওয়া সম্ভব নয়। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। তা আপনারা বুঝতে পারেন, অর্থের সংকুলন তো আমার করতে হবে। ওভারটাইমের ব্যাপার ছিল ওদের যে ইস্যুটা, সেটা আমরা সলভ করেছি। আমরা ঠিক আছে, ওভারটাইম ইস্যু করবো। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন, গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য সংস্থা তো আরও অনেক দাবি আছে। ব্রাজিলের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে ব্রাজিলের অ্যাম্বাসেডরের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন ব্রাজিল অ্যাম্বাসেডর। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের বলেন, কৃষি খাতে ব্রাজিল অনেক এগিয়ে রয়েছে, কিভাবে আমাদের কৃষিতে আরও উন্নয়ন করা যায় সে বিষয়ে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া ঔষধ, জুট ও পোশাকের রপ্তানি কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ফুটবলের মানোন্নয়নে ব্রাজিল থেকে ভালো মানের কোচ দেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও জানান আমির খসরু। এছাড়া ব্রাজিল বাংলাদেশে রেড মিট রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে। নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। ব্রাজিল এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা, বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাড়ানোর অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে।
আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ঠাকুরগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মত বিনিময়ে তিনি কথা বলেন। সংস্কার কার্যক্রম চলমান আছে জানিয়ে কয়েকটি কমিশন তাদের সুপারিশ ইতোমধ্যে পেশ করেছেন বলেও জানান তিনি। মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা যাতে পেশাদারিত্বের সাথে ও নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেন এটাও কমিশন নিশ্চিত করবে। আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, ধারণ করতে চাই যে আমরা যদি একটা পরিচ্ছন্ন স্বচ্ছ একটা পাত্র উপহার দিতে পারি, আমাদের এই পাত্রে যে পানি রাখা হোক না কেন সেই পানিটা স্বচ্ছ রঙই ধারণ করবে। অতীতের বাস্তবতা আমরা জানি, সেই বাস্তবতা নিরিখে আমরা সতর্ক আছি। আমরা বিশ্বাস করি যে মাঠ পর্যায়ের প্রশাসন এবং প্রতিষ্ঠান সবাই স্ব ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সচেতন থাকবেন। আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের মর্যাদাও নিশ্চিত হবে না বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এই কমিশনের কাজ হল স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্য সংস্কার সুপারিশ করা। তাই স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পেশ করা হবে জানিয়ে কামাল আহমেদ বলেন, সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের উপর সাংবাদিকদেরই চাপ সৃষ্টি করতে হবে। সাংবাদিকরা চাপ সৃষ্টি না করলে এই সংস্কার একটাও বাস্তবায়ন হবে না। এই কমিশনের এখতিয়ারের মধ্যে নয় ওয়েস্ট বোর্ডের বিষয়টা, তবে এই কমিশন যেটা বলতে পারে, যেহেতু এই কমিশনের দায়িত্ব হচ্ছে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম করার জন্যে সংস্কারের সুপারিশ করা, সে কারণে আমরা বলতে পারি যে স্বাধীন সাংবাদিকতার জন্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেন। সমাধান ছাড়াই রেলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে গেছেন রানিং স্টাফরা। আসেনি নতুন কোনো সিদ্ধান্ত। কর্মবিরতির ফলে এখনও বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে রেলপথ উপদেষ্টা বলেছেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের কর্মসূচি পালন দুঃখজনক। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চিরচেনা ব্যস্ততা আর যাত্রী কোলাহল। চারদিকে শুনশান নীরবতা। প্ল্যাটফর্ম জুড়ে অলস দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। আর এই রেল চলাচল বন্ধের পেছনের কারণ দাবি আদায়ের আন্দোলন। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অবসরের পর এককালীন অর্থ সুবিধা দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার দিবাগত রাত 12টার পর থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে আর ওঠেননি রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এইবার দিয়ে অন্ততপক্ষে 4 বার আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি। 3 বারই আমাদেরকে এইরকম আশ্বাসের বিশ্বাসে তারা আমাদেরকে কর্মবিরতি থেকে সরে আসছে, কিন্তু আমাদের আসলে প্রকৃত সমস্যার সমাধান হয়নি। আমাদের এই অধিকারটা তখন পর্যন্ত সুরক্ষা না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা লিখিতভাবে কোনো পরিবর্তন অর্থ মন্ত্রণালয় থেকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। স্টাফদের কর্মবিরতির ফলে ট্রেনের বন্ধ দরজার বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোগান্তিতে পড়া অপেক্ষমান যাত্রীরা জানান তাদের ক্ষোভের কথা। ভোর 4:30টার দিকে এখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে শুনছি এরা স্ট্রাইক করেছে, ট্রেন চলছে না। রাত্রে যদি আমি খবরটা পাইতাম তাহলে তারা আমি এখন আর কমলাপুর আসতাম না। এরা কর্মবিরতি দিছে ঠিক আছে, কিন্তু যেই ট্রেনের যে ওয়েবসাইটগুলো কেন আমাদের কাছ থেকে টাকা নিল এবং টিকিট কাটলাম। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশে রেল স্টেশনগুলোতে যাত্রীদের ভোগান্তির চিত্র একই। রংপুরে এসে শুনি ট্রেন বন্ধ। স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, উনিও বলতে পারতেছে না যে ট্রেন কখন আসবে। ভোগান্তিতে পড়ছি না, আসছি বাসা থেকে সেজে গুজে আসছি, একটা জায়গায় যাব কাজের জন্য, এটাতে তো অবশ্যই ভোগান্তি আমাদের জন্য। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, স্টাফদের দাবির বিষয়ে আলোচনার দরজা খোলা আছে। যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো
পূরণ করা হয়ে গেছে। এদিকে মঙ্গলবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ শ্রমিক নেতারা। কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্ত না হয় কোচিং স্টাফরা বেরিয়ে যান বৈঠক থেকে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা হিসেবে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এছাড়া যাত্রা বাতিল হলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত দিতে পারবেন বলেও জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 7 কলেজের শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আর 7 কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে। আবির আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 7 কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদের পদত্যাগ এবং নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন 7 কলেজের প্রতিনিধিরা। ঘোষণা দেয়া হয় কর্মসূচি প্রত্যাহারের। এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে, সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। এদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা 7 কলেজ নিয়ে চলমান সংকট প্রসঙ্গে বলেন, সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে, তার চলছে। কিন্তু এইরকম বিশ্ববিদ্যালয় করতে যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধান লাগে। ঢাকার 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনাটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে দাবি পূরণ না হওয়ায় দাবি আদায়ের লক্ষ্যে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীরা। কি হচ্ছে প্রভিসি মামুন স্যারের এবং কি হচ্ছে অন্যান্য দোষীদের, কাজেই এটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিলাম। এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামষ্টিকভাবে বসে পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত আমরা জানাবো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার আশ্বাস দেয় শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ পরিষদ। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকেলে শাহবাগে এসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা। নূর হোসেনের রিপোর্ট। টানা 3 দিন ধরে জাতীয়করণের দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইবতেদায়ী মাদ্রাসার কয়েকশো শিক্ষক। শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের মতো পরিশ্রম করেও কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ তাদের। আমরা বিগত দিনেও আমরা বারবার আন্দোলন করেছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমরা পাইনি। 40টা বছর যাবত শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে তারা শিক্ষাদান কার্যক্রম দিয়ে যাচ্ছে, বাট তাদের কোনো বেতন নাই। তারা চরমভাবে ব্যথিত হয়েছে এবং মূল্যহীন অবস্থায় এই বাংলাদেশে আমরা বসবাস করছি। প্রাইমারি স্কুল তারা এখন হাজার হাজার টাকা পায়, তারা সুখের স্বাচ্ছন্দ্য জীবন যাপন করছে। আর সেই ক্ষেত্রে ইবতেদায়ী মাদ্রাসা সেখানে জেনারেল পাঠ্যপুস্তকের পাশাপাশি ইসলামী শিক্ষাও দিয়ে যাচ্ছে।
আর আমরা সেখানে কোনো টাকাই পাই না। পরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যান শিক্ষকদের 15 সদস্যের প্রতিনিধি দল। কয়েক ঘন্টার আলোচনা শেষে শাহবাগে এসে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। প্রথম দফাতে সকল প্রতিষ্ঠান জাতীয়করণের যে দাবি ছিল, আমরা সকলের সাথে, আপনাদের সাথে আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন, আমরা সকলে ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে সন্তোষ প্রকাশ করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষক নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণ থেকে দূরে চলে গেলে বিএনপিরও 5ই আগস্টের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো নেতাকর্মীর কারণে দলের প্রতি মানুষের আস্থা নষ্ট হলে তাকে ছাড় দেওয়া হবে না। দিন শেষে বিএনপির জনপ্রিয় কিনা তা জনগণই বিচার করবে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের নেতাকর্মীদের কর্মশালায় তিনি এসব বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা বিএনপি এবং খুলনা মহানগর বিএনপির নেতারা। কর্মশালায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে স্থানীয় নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নেতাকর্মীরা দলের আস্থা নষ্টের কাজ করলে কোনো ছাড় নয়। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। কাজেই জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টে পরিণতি হবে। কাজেই 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কি করবে মানুষ তা জানতে চায়। আমরা রাজনৈতিকভাবে কার সাথে যাব, কাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব না, কার সাথে সম্পর্ক করব, কার সাথে সম্পর্ক করব না, এগুলো আমাদের ব্যাপার। কি কি চেষ্টা করবেন, কি কি পদক্ষেপ নেবেন, জিনিসপত্রের দাম যাতে সহনশীল পর্যায়ে থাকে, মানুষ এইগুলো জানতে চায়। আপনাদেরকে ছোট ছোট কর্মসূচি গ্রহণ করতে হবে। সামনে জাতীয় নির্বাচনের বৈতরণী পার হতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, 31 দফাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সামনে একটি নির্বাচন আমাদেরকে পার হতে হবে। এই নির্বাচন পর্যন্ত আপনাদেরকে 31 দফা কর্মসূচির মানুষের কানে কানে নিয়ে যেতে হবে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে। বিএনপি কথা ও কাজে মিল রাখতে চায় বলেও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মহার্ঘ ভাতার বিষয়ে কে বলেছে জানেন না উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে বাড়ছে বিদেশি মিশনে কর্মরতদের ভাতা। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। কর্মবিরতি পালন করা রেলওয়ের রানিং স্টাফদের জন্য নতুন করে অর্থের সংকলন করা সম্ভব নয় বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান ও আনুতোষিক সুবিধার দাবিতে সোমবার রাত থেকে কর্মবিরতি পালন করেছে রেলের চালক, সহকারী চালক, গার্ড ও টিটিই। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল তাদের দাবি পূরণে প্রয়োজনীয় অর্থের সংস্থান আছে কিনা। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে প্রায় 7,000 কোটি টাকার প্রয়োজন। সেই অর্থের সংস্থান করে মহার্ঘ ভাতা কিভাবে দেয়া হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন করেন অর্থ উপদেষ্টা। তবে বিদেশি মিশনে কর্মরতদের ভাতা বাড়ছে বলে জানান তিনি। পৃথিবীর অন্য দেশ যাচাই বাছাই করে
তা আমরা দেখেছি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স। অতএব আমরা যে হঠাৎ করে দিয়ে দিয়েছি তা দেখে ওরা দাবি করে তা না, এখন যতটুকু চেয়েছে তাও তো দিই না, আমরা যুক্তির সাথে দিয়ে মরগাঁও কথা এখন আমরা ডিসিশন নেই না। কে দিয়েছে ঘোষণা আমি জানি না, অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা হচ্ছে না স্যার। আমি না তো বলি না, হ্যাঁ বলি না, সিদ্ধান্ত হয়নি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, ডাল সহ ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের অগ্রগতি ও প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সেখানে সিএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে কমিশন কোনো ধরনের আপোষ করবে না। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের পথে হাঁটতে শুরু করেছে কমিশন। সীমানা পুনর্নির্ধারণ এবং দল নিবন্ধনের মতো কাজগুলোর সঙ্গে আইন ও কাঠামো সংস্কারের বিষয়টি মাথায় রেখে চলতে হচ্ছে নির্বাচন কমিশনকে। এমন বাস্তবতায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তুতির খোঁজ খবর নেন। জানান, ইইউ চায় ত্রয়োদশ সংসদ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, যা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। এজন্য যত ধরনের সহযোগিতা দরকার ইউরোপীয় ইউনিয়ন সেটির আশ্বাস নির্বাচন কমিশনকে দিয়েছে। কমিশন এর ক্ষেত্রে সার্বিক সহযোগিতা নেওয়ার বিষয়ে আমাদের অনুরোধ করেছে। সিইসি বলেন, নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য করতে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার দে হ্যাভ অ্যাসিউরড আস যে দে উইল বি উইথ আস। আমরা বলেছি যে আমাদের যে কমিটমেন্ট ফর এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। তিনি আরও বলেন, কমিশনের স্বাধীনতা খর্ব হবে এমন কোনো প্রস্তাব মানবেন না তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কুল কিনারা না পেয়ে আগামীতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে আরও কঠোর হওয়ার কথা বলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আজ দুর্বার রাজশাহী সহ 7 ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক শেষে সদস্য সচিব নাজমুল আবেদিন জানিয়েছেন, কিভাবে খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দেওয়া হবে সেটা তাদের জানিয়েছে অভিযুক্ত দলটি। নিজেদের দায়ও দেখছেন বর্তমান পরিস্থিতির জন্য ফাহিম। জানাচ্ছেন কুশল ইয়াসির। পারিশ্রমিক ইস্যুতে যখন তুমুল বিতর্ক দুর্বার রাজশাহীকে নিয়ে, তখন টানা ম্যাচ জয়ে প্লে অফের খুব কাছে দলটি। যদিও চেক বাউন্সের ঘটনা এবারও শেষ হয়নি। মঙ্গলবারও ক্যাশ করতে ব্যর্থ হয়েছেন স্থানীয় ক্রিকেটাররা, অথচ দলের ম্যানেজার নিজেই ক্রিকেটারদের আশ্বস্ত করেছিলেন চেক আর বাউন্স হবে না। প্লেয়াররা কি আপনাকে বলেছে ব্যাকিং অর পর্যন্ত ওয়েট করতে? না, আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি। কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছুভাবে জানায়নি, কিন্তু চেক দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে, সেই নিউজ আমার কাছে আছে। এদিন বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বসেছিল 7 ফ্র্যাঞ্চাইজি। সেখানে বিশেষ বার্তা দেয়া হয়েছে রাজশাহীর ভ্যালেন্টাইন গ্রুপকে। ভেতরের খবর, এই সভাতেই নিজেদের অসহায়ত্বের কথা বোঝাতে ফ্র্যাঞ্চাইজি মালিক বিসিবিকে জানিয়েছেন নিজের বাড়ি বন্ধক দিয়ে পারিশ্রমিক শোধ করছেন তিনি। তারা কিছু কমিটমেন্ট অবশ্যই করেছে। আমরা যথেষ্ট ভালোভাবে তাদেরকে মেসেজ দিতে পেরেছি। আমি আশা করি যে পেমেন্টের প্রসেসগুলি কেমন হবে, প্রসিডিউরগুলি কেমন হবে এবং আমাদের এক্সপেকটেশনসগুলো কী, কতদিনের মধ্যে আমরা কী চাই সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা তারা দিয়েছি। তারা কথা দিয়েছে যে তারা সেভাবে এগিয়ে যাবে। এখন আমরা অনেক রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কিনা। চিটাগং কিংস ও দলটির ওপেনার পারভেজ ইমন ইস্যুতে সব পক্ষকে পেশাদার আচরণ করার আহ্বান নাজমুল আবেদিনের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।